আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশনের শপথ আজ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ পড়াবেন প্রধান বিচারপতি। নির্বাচন যত দেরি হবে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র করার সুযোগ ততই বাড়বে, মন্তব্য তারেক রহমানের। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। চিকিৎসা খাতে রাজনীতি বন্ধ চান উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই বিপ্লবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী ডাক্তারদের বিচার দাবি। এবং পটুয়াখালীতে একই নদীর ৮ কিলোমিটারের মধ্যে ৩টি সেতু নির্মাণ, বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ, হুমকির মুখে জীববৈচিত্র্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও ৪ কমিশনারের শপথ আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের ১ মাস পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর আড়াই মাস যেতেই এবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার ন্যস্ত থাকবে এই কমিশনের ওপর। নতুন নির্বাচন কমিশনে সিসিএএমএম নাসির উদ্দিন ছাড়াও কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ব্যবস্থাকে মজবুত করাই হবে নির্বাচন কমিশনের অন্যতম প্রধান কাজ। এর ফলে প্রান্তিক পর্যায় থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সবার মতামতের ভিত্তিতে কার্যকর নির্বাচন ব্যবস্থার সুপারিশ করা হবে বলে জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। এ সময় অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের তাগিদ দেন গণমাধ্যমের প্রতিনিধিরা। রাসনা দাসের রিপোর্ট। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য ৪ নির্বাচন কমিশনার শপথ নিচ্ছেন রোববার দুপুরে। তারপর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুঝে নেবেন তাদের দায়িত্ব। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণ নিয়ে নির্বাচন ভবনে চলছে নানা প্রস্তুতি। এমন অবস্থায় ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দীর্ঘ সময় বৈঠক শেষে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন সাংবাদিক প্রতিনিধিরা। যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন পরিচালনা করে নতুন কমিশনের সক্ষমতা অর্জনের উপর তাগিদ দেন অনেকে। আমরা দেখলাম যে এবারও ঠিক ওই আগের কোটাতেই একটা নির্বাচন কমিশন ফর্ম হয়েছে। ৩ জন আমলা, একজন সামরিক কর্মকর্তা আর আরেকজন হচ্ছে বিচার বিভাগ থেকে, আর একজন তো নারী প্রতিবার থেকে এবারও আছে। রাষ্ট্রপতি তার বিবেচনায় যে ৫ জনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন। এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না। তবে নির্বাচন দেওয়ার আগে সংসদীয় পদ্ধতির আদলে স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন করার কথা বলেন ডক্টর তোফায়েল আহমেদ। এতে করে একই দিনে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজনের পরামর্শ তার। লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা চাই, অবশ্যই আগে চাই, আগে হলে অনেক সুবিধা আছে, কিন্তু আগে করতে গেলে যদি আপনি সংস্কার না করে করেন তাহলে সংস্কার চিরদিনের জন্য চলে যাবে। সবার মতামতের ভিত্তিতে কার্যকর নির্বাচন ব্যবস্থার সুপারিশ করা হবে বলে জানান কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ওনাদের কেউ কেউ বলছেন কোন নির্বাচনই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে, এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন। তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। এছাড়া বিকেলে নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সাথে মতবিনিময় করে নারী প্রতিনিধিদের একটি দল। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন যত দেরি হবে গণ আন্দোলনে ক্ষমতা হারানো স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের নিয়ে তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি ক্ষমতায় আসলেই কেবল জন আকাঙ্ক্ষা অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় জেলা টাউন ফুটবল মাঠ। দ্বিবার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে তৃণমূলের নেতাকর্মীরা তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরে বিগত আন্দোলনে মাঠ পর্যায়ে অবদান রাখা নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চতুর্মুখী ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে নির্বাচনের বিকল্প নেই। দেশকে সংকটমুক্ত করতে সঠিক পথে থেকে তরুণদের নেতৃত্ব দিতে হবে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ, আর সেই জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টই পারে তাকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি বাস্তবায়ন করতেই নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারলে নতুন সংসদ জন আকাঙ্ক্ষা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে পারবে। উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। সেজন্যই আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্রের পরিধি ততই বাড়বে। পতিত স্বৈরাচার বসে নেই, সরকারকে ব্যর্থ করতে তারা চক্রান্ত অব্যাহত রেখেছে। তাই অনতিবিলম্বে নির্বাচন প্রয়োজন। যতগুলো সমস্যা স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন সহ সামনে কঠিন সময় অপেক্ষা করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। আওয়ামী দুঃশাসন আর ফ্যাসিবাদী সিস্টেমের প্রভাবে জুলাই আগস্টে গুরুতর আহতদের সুচিকিৎসা দিতে পারেননি চিকিৎসকরাও। এমন মন্তব্য করে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণ বন্ধ করার তাগিদ দেন। এ সময় এই গণ আন্দোলনে আহতদের চিকিৎসা না দিয়ে যেসব চিকিৎসকরা আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদের বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রিপোর্ট করছেন আবদিন সজীব। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি কেমন ছিল তা অনেকেরই জানা। একের পর এক গুরুতর আহত হাজির হয়, থাকে না দেখার কেউ বা আত্মীয় স্বজন। কে কোথায় থেকে এসেছেন নেই তার ঠিকঠাক তথ্য। এর মধ্যেও হয়েছে চিকিৎসা দিয়ে বিপদেও পড়েছেন কোন চিকিৎসক। রক্তাক্ত লাশ একের পর এক আসতে থাকে। আমার স্পষ্ট মনে আছে, আমরা সেই 8 নম্বর রুমে 7 নম্বর রুমে লাশের উপর দিয়ে আমরা হাঁটি। এদের একজনকে ম্যানেজ করার জন্য এর ফ্যামিলি মেম্বারে 4, 5, 7 জন থাকা দরকার, বাট এদের সাথে কেউ নাই। 24 ঘন্টা 48 ঘন্টা অনেক চিকিৎসকরা না খেয়ে কাজ করলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম চিকিৎসকদের জন্য। যে এখানে খাওয়ানোর মাধ্যমে জঙ্গি অর্থায়ন করা হচ্ছে, 25 জুলাই আমি সহ 5 জন চিকিৎসককে আমাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া হলো। ঢাকা মেডিকেলের ভূমিকা নিয়ে সেমিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, চিকিৎসা খাতে লেজুর বৃত্তির রাজনীতি বন্ধ করতে হবে। জুলাই আগস্টে যারা চিকিৎসা দিতে বাধার কারণ হয়েছে তাদের বিচার করতে হবে। স্বাস্থ্যসেবার ইনস্টিটিউশনগুলোর কি অবস্থা, কোন জায়গায় রেখে গেছে আওয়ামী ফ্যাসিস্ট রেজিম। আহত ভাই বোনদের জন্য যতটুকু করা উচিত সেটা করতে পারেনি বিকজ অফ ইনস্টিটিউশনাল প্রবলেমস। জুলাই বিপ্লবেও যখন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, সেখানেও তারা হামলা চালিয়েছে। দুঃখের বিষয়, তাদেরকে গ্রেফতারের আওতায় আনা হয়নি। স্থানীয় সরকার এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আগামীর বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রকে নতুন করে দেখতে চায় মানুষ, যেখানে হাসপাতালে সুচিকিৎসা পাবেন সবাই। 4 আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারাও রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করার তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, 100 বছর পরেও যেন দেশের মানুষ মনে রাখে
সত্য ইতিহাস। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ বরিশাল বিভাগের ৮০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়া হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন, গণ অভ্যুত্থানে যারা গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম আশ্বাস দেন, প্রতিটি শহীদ পরিবার থেকে একজন সদস্যের সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। এ সময় বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও সমন্বয়ক মাহিন সরকার উপস্থিত ছিলেন। প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজনকে চাকুরির ব্যবস্থা করা, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং যদি প্রয়োজন হয় তাদের মাসিক সম্মানিত যে ব্যবস্থা করা সেটি আমরা করব। যে আমাদের শহীদ ভাইদের একটি স্বীকৃতি, একটি সার্টিফিকেট যেন একদম নির্দিষ্ট করে দেওয়া হয়, যেটি এই বাংলাদেশ যতদিন থাকবে এবং যেই সরকারি আগামী বাংলাদেশে ক্ষমতায় আসুক না কেন, এটি যেন তাদের কমিটমেন্টের জায়গা থাকে। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিনের মৃত্যুতে তাঁর প্রতি সম্মান জানিয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ বন্ধ রয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম চলছে। সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই তথ্য জানানো হয়। এর আগে ভোর 4:30টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন। পটুয়াখালীতে একই নদীর 8 কিলোমিটারের মধ্যে নির্মাণ করা হয়েছে 3টি সেতু। এতে বাধাগ্রস্ত হয়েছে নদীর পানি প্রবাহ, জমছে পলি। হুমকির মুখে পড়েছে মাছ সহ 450 প্রজাতির জীববৈচিত্র্যের এই অভয়াশ্রম। সমন্বয়হীনতা আর পরিকল্পনাহীনতার এসব সেতুর কারণে সরকারের অতিরিক্ত ব্যয় বেড়েছে প্রায় 950 কোটি টাকা। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদের সলিমপুর নাচনাপাড়া এলাকায় 2011 সালে 65 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল সেতু নির্মাণ করে সড়ক ও জনপথ অধিদপ্তর। এর 5 কিলোমিটার দূরে বালিয়াতলী পয়েন্টে 120 কোটি টাকা খরচে সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণ করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। এই সেতুর 3 কিলোমিটার দূরে 950 কোটি টাকা ব্যয়ে আরেকটি সেতু নির্মাণ করছে পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ। মাত্র 8 কিলোমিটারের মধ্যে পরপর 3টি সেতু নির্মাণে পানি প্রবাহে বাধা পড়েছে। পলি জমে কমছে নাব্যতা, হুমকির মুখে 40 কিলোমিটার দীর্ঘ এই মৎস্য অভয়াশ্রমের জীববৈচিত্র্য। 3 কিলোর ভিতরে 3টা ব্রিজ হওয়ার কারণে এখন আমরা দেখতেছি আমাদের প্যাডের রিজিকও নষ্ট হয়ে গেছে। জেলেরা যে আগে যে পরিমাণ মাছ পাইতো ওই পরিমাণ মাছ এখন পায় না। 2 বছর জন্য হারা কাজ ধরছে, এখন মনে করেন আমাকে হারা ভাঙ্গে দিতে আছে। কি করব আমরা কমে যাব, আমাকে পুনর্বাসন দেখ আমরা নামিয়ে যাই। অভিযোগ রয়েছে কোনো পরিকল্পনা ছাড়াই ইচ্ছে মতো এসব স্থাপনা নির্মাণে সরকারের লোকসান প্রায় 1000 কোটি টাকা। রাজনৈতিক বিবেচনায় না, এমপিদের ইচ্ছায় না, ওখানকার জনগণ কি চায়, ওখানকার পরিবেশ প্রকৃতি প্রাণ প্রকৃতি কি চায় সেই পরিকল্পনা করলে পরে আমরা অর্থ স্বাস্থ্য যেমন হবে এবং জনগণও সেই পরিকল্পনা গৃহীত পরিকল্পনা জনগণ উপকৃত হতে পারবে। সেতুর কাছের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আমাদের নদীর আরো নব্যতা সংকট তৈরি হচ্ছে এবং ওই জায়গাগুলোতে নদী অনেকটা সরু হয়ে যাচ্ছে। ইলিশ সহ অন্যান্য মাছের যে বিচরণ ক্ষেত্র বা প্রজনন ক্ষেত্র এগুলো কমে যাচ্ছে এবং ভবিষ্যতে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আসলে আমাদের আন্ধারমানিক নদী হয়তো একসময় মাছ শূন্যও হয়ে যেতে পারে। আন্ধারমানিক নদের নাব্যতা, পানির প্রবাহ এবং ইলিশ সহ অন্যান্য মাছের প্রজনন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এখনই সমন্বিত উদ্যোগ নেয়ার দাবি সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে চীনের পতাকাবাহী জাহাজ MV ঝ্যাংচ্যাং জিনশেং। জাহাজটির শিপিং এজেন্ট টগি শিপিং এর অপারেশন কর্মকর্তা হুসাইন ইমাম জানান, সকাল 6টায় 54,430 মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের হারবারিয়া 9 নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। এর আগে জাহাজটি গত 10 নভেম্বর ইন্দোনেশিয়া থেকে রওনা দেয়। শিগগিরই জাহাজ থেকে কয়লাগুলো লাইটার জাহাজে করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচনে
মাহমুদ হাসান খান বাবু সভাপতি ও শরীফুজ্জামান শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত রাতে ভোট গণনা শেষে নির্বাচনের প্রিজাইডিং অফিসার অ্যাডভোকেট মারুফ সরওয়ার জানান, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া নতুন সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ পেয়েছেন 474 ভোট। সংস্কার শেষে নতুন নির্বাচন কমিশন দেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের আয়োজন করবে বলে আশা প্রকাশ করেছেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন। সদর উপজেলার পোনা বাবালিয়া ইউনিয়নে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। এছাড়া জেলা যুবদল, ছাত্রদল সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অবশেষে জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন দিতে রাজি হয়েছে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত এই অর্থ দেওয়া হবে। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 এই অর্থায়নের বিষয়ে একমত হন প্রায় 200টি দেশের প্রতিনিধিরা। যদিও বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে বছরে 1.3 ট্রিলিয়ন অর্থাৎ $1,30,000 কোটি দিতে হবে। পরে বছরে $300 বিলিয়ন অর্থাৎ $3,000 কোটি দিতে রাজি হয় ধনী দেশগুলো। জলবায়ু তহবিলে জমা দেওয়া এই অর্থ দরিদ্র দেশগুলোয় দুর্যোগ মোকাবেলায় খরচ করা হবে। যদিও বহু দেশ এখনো মনে করছে এই অর্থ জলবায়ু বিপর্যয়ের কারণে সৃষ্টি হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে পর্যাপ্ত নয়। 2009 সাল থেকে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন জমা দিচ্ছে ধনী দেশগুলো। অনন্য সাহিত্য পুরস্কার 1431 পেলেন নূরে জান্নাত ও নুসরাত নুসিন। জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে কথা সাহিত্যের জন্য নূরে জান্নাত এবং কবিতায় নুসরাত নুসিনের হাতে সম্মাননার স্মারক তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি যতই শিল্প সাহিত্য ক্ষেত্রে ব্যবহার করা হোক না কেন, মানুষ সাহিত্য চর্চার মাধ্যমে যে আবেগ ও অনুভূতির প্রকাশ করে চ্যাট জিপিটির পক্ষে তা সম্ভব নয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্য সম্পাদক তাসমিমা হোসেন। সম্মাননা প্রাপ্তদের সাহিত্য নিয়ে আলোচনা করেন কবি ও কথাসাহিত্যিক ঝর্ণা রহমান এবং কথাসাহিত্যিক হামিম কামরুল হক। এবার পার্টেক্স খেলার খবর। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 410 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। 9 উইকেটে 450 রানে প্রথম ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। এরপর বাংলাদেশ 40 রান তুলতে হারায় 2 উইকেট। রিপোর্ট SM আশরাফের। বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। ইনিংস পরাজয় এড়াতে হলেই করতে হবে 250 রান, কিন্তু সেই মিশনে 20 রানই নেই জাকির হাসানের উইকেট। মাত্র 1 রানের ব্যবধানে বিদায় নেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। তাতে 21 রানে 2 উইকেট হারিয়ে চাপে টাইগাররা। মুমিনুল আর শাহাদাত হোসেন বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে খেলা শেষ করেন। এর আগে দিনের শুরুতে দুর্দান্ত মুহূর্ত উপহার দেন হাসান মাহমুদ। 5 উইকেটে 250 রান নিয়ে খেলতে নামা ক্যারিবীয়দের ষষ্ঠ আর সপ্তম উইকেট তুলে নেন এই পেসার। দলের রান তখন 7 উইকেটে 261। কিন্তু অষ্টম উইকেটে কেমার রোজকে নিয়ে হতাশ করতে থাকেন জাস্টিন গ্রিপস। বাংলাদেশের ফিল্ডাররাও সুযোগ দেন ব্যাটারদের, তাতে এই দুজন যোগ করেন 140 রান। বাংলাদেশের বিপক্ষে এটিই ছিল অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটি। 47 রান করে রোজ বিদায় নিলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে 115 রানে অপরাজিত থাকেন জাস্টিন গ্রিপস। শরীফুল 4 আর হাসান মাহমুদ নেন 3 উইকেট। SM আশরাফ, ATN বাংলা। কাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বিজয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় টাই ব্রেকারে বাগানবাড়ি স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেএনজি স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ী রানার্স আপ দলকে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। নাসির উদ্দিনের নেতৃত্বাধীন 5 সদস্যের নতুন নির্বাচন কমিশনের শপথ আজ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ পড়াবেন প্রধান বিচারপতি।
নির্বাচন যত দেরি হবে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র করার সুযোগ ততই বাড়বে, মন্তব্য তারেক রহমানের। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। চিকিৎসা খাতে রাজনীতি বন্ধ চান উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই বিপ্লবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী ডাক্তারদের বিচার দাবি। এবং পটুয়াখালীতে একই নদীর 8 কিলোমিটারের মধ্যে 3টি সেতু নির্মাণ, বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ, হুমকির মুখে জীববৈচিত্র্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।